নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকের বিগত পর্বে প্রচুর মানুষজন আপনারা দেখেছেন, আমরা যা নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে জানিয়েছি আপনারাই শেষ কথা বলবেন। মানুষই কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে। রাজনৈতিক আলোচনা তো চলতে থাকবে, যত নির্বাচন এগিয়ে আসবে আমরা ডেফিনেটলি রাজনৈতিক আলোচনা করব, কিন্তু তার থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা মনে হয়েছে আপনাদেরকে জানানো উচিত এবং যা নিয়ে ডিসকাস করা উচিত, যা নিয়ে আলোচনা করা উচিত, সেটা হলো ট্রাম্পের শুল্ক বোমা বলুন, বোঝা বলুন ভারতের উপর। আপনারা প্রত্যেকে জানেন মঙ্গলবার মানে গত রাত্রিবেলায় মধ্যরাত থেকে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে গেছে ভারতের পণ্য রপ্তানির ওপর 50% মার্কিন শুল্কের বাড়তি বোঝা। ইউএস হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর সেটা জানিয়েছে এবং এটা বাড়তে পারে। তাহলে এর প্রভাব কতটা পড়বে জিনিসপত্রের দামের ওপর? ভারত সরকার কীভাবে এটাকে কাউন্টার করবে, তাদের কি রিয়াকশন হবে, তাদের কি পদক্ষেপ হবে, এটা নিয়ে কিন্তু এবং অর্থনীতির ক্ষেত্রে এটা কতটা ভারতের সঙ্গে ব্রাজিলকেও কিন্তু একইভাবে এই জিনিস করা হয়েছে। তাহলে এই যে ট্রাম্প এটা করলেন তার মোটিভ কি, এ নিয়ে আমরা প্রথম টপিক রাখছি এবং তার সাথে আমরা বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশ পাকিস্তান, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং তারপর যেটা রাখবো সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় এজেন্সি হঠাৎ করেই এই ভোটের কাছাকাছি আসলে একটু সুপার অ্যাক্টিভ হয়ে যায়। তাই এটা কেন হয়, এটা নিয়েও কিন্তু রাজ্যের নানান দিক থেকে নানান আলোচনা চলছে, সেটাও আমরা আপনাদের সামনে রাখবো। হট সিটে হট টকে আপনারা জানেন প্রতিটা পর্বেই যার বিশ্লেষণ আপনারা শোনেন, যার বিশ্লেষণ আপনারা বিভিন্নভাবে শোনেন, শুধু তাই নয় আপনারা কমেন্ট করেন। অর্কপ্রভ সরকার আমার বাঁদিকে বসে আছেন, আপনাদের সামনে পরিচয় করে দেবো। এবং অর্কদাকে আপনারা চেনেন, জানেন এবং রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক এবং প্রচুর কমেন্ট করেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। রাজনৈতিক আলোচনা তো আমরা অনেক সময় করেছি এবং প্রচুর মানুষজন অনেক কিছু রিয়াকশন দিয়েছেন। আজকে যেটা প্রথমেই অর্কদা, এই যে ট্রাম্প শুল্ক বোমা বোঝা, কিভাবে দেখছেন আপনার বিশ্লেষণ অর্কদা? প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প খুব আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। ওকে, তিনি এই শুল্ককে সামনে রেখে ব্ল্যাকমেল করতে চাইছেন। আচ্ছা, ভারতবর্ষের কৃষিক্ষেত্র, ডেয়ারি শিল্প, মৎস্য পালন ক্ষেত্র, কোটি কোটি ভারতবাসী যার সঙ্গে যুক্ত, সেখানে মার্কিন পণ্যের অবাধ প্রবেশাধিকার চাইছেন। তো মার্কিন পণ্য অবাধে যদি কৃষি পণ্য ডেয়ারির বাজারে ঢোকে, তাহলে ভারতের কৃষকরা পশুপালন, মৎস্য পালন, ডেয়ারির সঙ্গে যুক্ত, তারা ক্ষতিগ্রস্ত হবে। সেটা ভারত সরকার কখনো মেনে নেবে না। বেশ, এটা ট্রাম্পের 1 নম্বর অসন্তোষের কারণ। 2, যে অজুহাতটা আমেরিকার প্রশাসন দিচ্ছে, রাশিয়া থেকে সস্তায় ভারত তেল কিনছে, ক্রুড অয়েল, সেই তেলকে রিফাইন করে এক্সপোর্ট করে পয়সা রোজগার করছে। এবং রাশিয়ার উপরে পশ্চিম দুনিয়ার অনেক দেশ স্যাংশন আরোপ করেছে ইউক্রেনে তাদের আগ্রাসনের জন্য। কিন্তু ভারত সস্তায় তেল কিনে রাশিয়াকে যুদ্ধের খরচ যোগাতে সহায়তা করছে। যেখানে ট্রাম্প নিজেই বলছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কারের দাবিদার, তিনি ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করলেন, জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। সম্ভাবনা হচ্ছে পুতিন জেলেনস্কির মুখোমুখি বৈঠক। কিন্তু এখনও ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি। যতই পুতিনের সঙ্গে ট্রাম্প বৈঠক করুক না কেন, পুতিনের সাফ কথা, তখনই যুদ্ধ থামবে যখন যে ইউক্রেনে রুশ ভাষাভাষী যে অংশ রাশিয়া এখন দখলে রেখেছে সেটাকে ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। বেশ, জেলেনস্কি বলেছেন সম্ভব না। ট্রাম্প চেষ্টা করছেন, তিনি পুতিনকে যেভাবে রেড কার্পেট বিছিয়ে আলাস্কায় অভ্যর্থনা করেছেন, তাতে ইউক্রেনবাসীর মনে প্রশ্ন জেগেছে। অর্থাৎ ট্রাম্প এবং পুতিন একজোট হয়ে জেলেনস্কিকে ফোর্স করবেন হয়তো টেরিটরি সারেন্ডার করার জন্য। এই যখন আবহ, দেখুন ভারত এবং রাশিয়া দীর্ঘকালীন মিত্র, অল ওয়েদার ফ্রেন্ড। আমাদের ডিফেন্স সেক্টরের অস্ত্রশস্ত্রের হার্ডওয়্যার রাশিয়া থেকে আমদানি করা হয়। রাশিয়া যখন সোভিয়েত ছিল
71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিক্সন কিসিঙ্গার যখন বঙ্গোপসাগরে 7 ফ্লিট পাঠালেন, তখন রাশিয়া ভারতের পাশে ছিল, ইন্দিরা গান্ধীর পাশে ছিল। তাই রাশিয়া আমাদের অল ওয়েদার ফ্রেন্ড। ওকে, রাশিয়ার সঙ্গে আমরা সম্পর্ক কোনো অবস্থাতেই অবনতি হতে দেব না। আর ভারতবর্ষ একটা সার্বভৌম দেশ, তার স্বাধীন বিদেশ নীতি আছে। ট্রাম্প যা বলবেন সেটা তো ভারতবর্ষ করবে না। তাই ভারতবর্ষ যেখান থেকে সস্তায় তেল পাবে, দেশের মানুষের জ্বালানি সুরক্ষার স্বার্থে সেখান থেকে তেল নেবে। ওকে, হ্যাঁ, সেখানে ট্রাম্পের চোখ রাঙানিতে কিছু হবে না। বেশ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে 25% শুল্ক, 25% জরিমানা, কোন কোন ইন্ডাস্ট্রি এফেক্টেড হতে পারে? জেমস অ্যান্ড জুয়েলারি, ওকে, তারপরে মানে ভারতের ক্ষেত্রে ভারত থেকে মেটাল ব্রাস, রাইট, আরও কিছু গাড়ির যন্ত্রাংশ। দেখুন, ভারতবর্ষ আমেরিকার সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট আছে, অর্থাৎ ভারতবর্ষের রপ্তানি বেশি হয় ওকে, আমেরিকা থেকে আমদানির থেকে। ওকে, হ্যাঁ, অর্থাৎ বেশি বিদেশি মুদ্রা ভারতবর্ষ আয় করে। বেশ। এবং ভারতবর্ষকে ট্যারিফ কিং বলে ট্রাম্প অভিহিত করেছে। এগুলো হচ্ছে ট্রাম্পের ধমকানি চমকানি, যাতে ট্রাম্পের চাপে পড়ে ভারতের কৃষিক্ষেত্র, ডেয়ারি আমেরিকার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আবার ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, 4টে দেশের গোষ্ঠী হচ্ছে কোয়াড। ওকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বলুন, প্রগতি সুরক্ষিত রাখার জন্য কোয়াডেরও প্রয়োজন। ভারত কোয়াডেও থাকবে। আমেরিকার সঙ্গে ভারতের দীর্ঘকালীন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। ওকে, তাই শুধু এই চুক্তি নিয়ে টানাপোড়েনের জন্য আমেরিকা ভারত সম্পর্ক মোটেই নষ্ট হবে না। বেশ। ট্রাম্পকেও তার এই দাবি থেকে সরে আসতে হবে। এবং সবাই জানে ভারতের বিশাল বাজার। প্রধানমন্ত্রী, সিনিয়র ক্যাবিনেট কলিগ, বিভিন্ন মন্ত্রকের সেক্রেটারি, তার আর্থিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। যাদের ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা, যারা আমেরিকায় রপ্তানি করেন ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের জন্য, তাদেরকে কি ইনসেন্টিভ দেওয়া যায়, সেইটা দ্যাট হ্যাজ টু বি এনশিওরড। এবং ভারতের রপ্তানিকারকদের অন্য বাজার খুঁজতে হবে। বেশ। তারা যেন শুধু আমেরিকার উপর নির্ভর না করেন, ইউরোপীয় ইউনিয়নে যাবেন, অন্য দেশে যাবেন। ভারত এবং ব্রিটেনের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। এই যে গালওয়ান কাণ্ডের পর প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক করতে চীনে যাচ্ছেন অগাস্ট মাসের শেষে, তার আগে যাচ্ছেন জাপানে। বেশ। সেখানে পুতিন আসছেন। ওকে, তাহলে ড্রাগন আর হাতি একসঙ্গে যদি পাশাপাশি চলে, সেটা আমেরিকার পক্ষে ভালো লাগার বিষয় নয়। বেশ। হ্যাঁ, এবং আমেরিকার এই চোখ রাঙানির জন্যই আমরা চীনের সঙ্গে কাছাকাছি যাচ্ছি। সবার আগে বিদেশ নীতিতে যতটা না নীতি কথা, তার থেকে বেশি দেশের স্বার্থ কোথায় সুরক্ষিত হয়। কিন্তু ওর কথা, এর প্রভাব বিশেষ করে আম জনতার উপর, এবং যা তথ্য বলছে ইউএস হোমল্যান্ড সিকিউরিটি, যে 50%-এর পরও কিন্তু আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে ভারতের বাজারে এর প্রভাব কতটা? সামান্য কিছু প্রভাব পড়বে। ভারতবর্ষের অর্থনীতি এখন যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সমস্ত মূল্যায়ন সংস্থা ভারতবর্ষের অর্থনীতিকে স্থিতিশীল বলছে। ভারতের ঋণ শোধ পরিশোধের ক্ষমতা বাড়ছে, একটা স্টেবল গভর্নমেন্ট আছে, এটা জার কেসছে। কিন্তু তার মানে আমেরিকা যা বলবে আমাদের তাই করবে। আমেরিকা জার হিসেবে আপনি তুলনা করছেন? ওকে, 6 মাস থেকে 1 বছর বড়জোর থাকবে, এবং আমেরিকা বাধ্য হবে তাদের অবস্থান পরিবর্তন করতে। হ্যাঁ, ভারতকে উপেক্ষা করে। অবস্থান পরিবর্তন বলতে উইথড্র করতে কি উইথড্র করবে? ওকে, এসব ওই 15%-এর কাছে আসবে। 15%? হ্যাঁ, যেটা 50% আছে সেটা 15%-এ গিয়ে দাঁড়াবে। কারণ ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের কৃষি পণ্যের বাজার, ডেয়ারির বাজার, মৎস্য শিল্পের বাজার আমেরিকার বিনিয়োগকারীদের জন্য খোলা হবে না। বেশ। কিন্তু তা বলে কি আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে? আদৌ না। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে, যুদ্ধ বিমানের ইঞ্জিন কেনা হবে, অন্য অস্ত্রশস্ত্র কেনা হবে। ভারতবর্ষ অন্য জিনিসও আমদানি করবে আমেরিকা থেকে, অন্য জিনিস রপ্তানিও হবে ভারত থেকে, যেমন ওষুধের মলিকিউলস বা কিছু পার্টস, সেগুলো কোনো ট্যারিফ ইম্পোজ হয়নি। আগে যা ছিল এখনও তাই আছে। এটা হচ্ছে কে আগে পিছু হটবে, ভারত না আমেরিকা? প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়েছেন ভারত কিন্তু মাথা নোয়াবে না। তাহলে আমরা কেন আমাদের কৃষি পণ্যের বাজার আমেরিকার জন্য খুলে দেবো?
তাহলে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। সস্তায় আমেরিকার পণ্য ঢুকে গেলে তাহলে ভারতীয় কৃষকরা কি করবে? তার আগে আমাদের যেটা দরকার, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়াকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া। লোকাল ফর ভোকাল, তার জন্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ চালু, লোকাল ফর ভোকাল, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ চালু করা, যাতে যারা উৎপাদনকারী তারা উৎসাহিত হন, তারা আর্থিক সুরাহা পান। এই ধাক্কাটা টেম্পোরারি, ভারতের শক অ্যাবজর্ব করার ক্ষমতা অনেক বেশি। সামান্য একটু এদিক ওদিক হবে, 6 মাস থেকে 1 বছর, তার আগেই ট্রাম্প প্রশাসনকে এই অবস্থান থেকে সরে আসতে হবে। ভারতের একটা এমন অবস্থান বিশ্বের, ভারতকে হোস্টাইল করে পৃথিবীর কোনো শক্তিধর দেশ চলতে পারবে না। সেই জায়গাতেই ভারত অবস্থান করছে। আমরা আমেরিকার সঙ্গে তো হোস্টাইল রিলেশন চাই না, একদমই। আমরা তো আমেরিকার সঙ্গে মসৃণ যোগাযোগ চাই, আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং দুজনের মধ্যে সম্পর্ক তো খুব ভালো। এইটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্পের এইভাবে একটা ব্ল্যাকমেলিং এর প্রবণতা, এইসবের জন্য এটা হয়েছে। বেশ, হ্যাঁ, তিনি নরেন্দ্র মোদীকে টেরিফিক ম্যান বলেছেন। হ্যাঁ, ইসবার ডোনাল্ড সরকার তো উনি বলেন না, সে তো উনি বলেছিলেন। তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি আলাদা। দেখুন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন মেক আমেরিকা গ্রেট এগেন, ভারত বলছে মেক ইন্ডিয়া গ্রেট এগেন, কোনো বিরোধ নেই তো। উনি ওনার দেশের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য যা করছেন, ওনার দেশের স্ট্যান্ড পয়েন্টে উনি ঠিক, আর নরেন্দ্র মোদী দেশের স্বার্থে যা করছেন দেশবাসীর কাছে তিনি ঠিক। বিদেশ নীতি কোনো ডগমা দ্বারা চালিত হতে পারে না। বেশ, হ্যাঁ, নন অ্যালাইন মানে নন অ্যালাইন। ওকে, আমাদের সঙ্গে চীনের কি সম্পর্ক হবে সেটা আমরা ঠিক করব, আমেরিকার সঙ্গে চীনের কি সম্পর্ক সেটা নির্ধারণ করবে না ভারত আর চীনের কি সম্পর্ক। দারুণ ব্যাখ্যা করলেন। আর ফিরে আসবার কথা, আমরা একটা বিরতি নেব। বিরতির পর কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ, খুব ইন্টারেস্টিং, বাংলাদেশের এখন কি পরিস্থিতি সেটা নিয়ে আমরা আপনাদের সামনে ডিসকাস করব, এবং তার সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই ভোটের আগে সুপার অ্যাক্টিভ হয়ে যায়, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক দল অনেক কিছু বলছে, এবং সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো। বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, হট সিটে হট টকেই সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। হট সিটে হট টকেই প্রথমেই আমরা ট্রাম্প নিয়ে, অর্থাৎ শুল্ক নিয়ে, কিন্তু ভারতের ট্রাম্পের শুল্ক বোমা নিয়ে আমরা আপনাদের সামনে বিশ্লেষণ রাখলাম। কি পরিস্থিতি হতে পারে আগামী দিনে সেটাও কিন্তু আমরা অর্কপ্রভ সরকার আপনাদের সামনে বিশ্লেষণ করলেন। অর্কদা, বিরতির পর যেটা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব, বাংলাদেশে এই মুহূর্তে আপনারা জানেন 1971 গণহত্যা হয়েছিল, পাকিস্তান সেই গণহত্যা ঘটিয়েছিল, এবং তারপর পাকিস্তান ক্ষমা না চাওয়া সত্ত্বেও ইউনূস কিন্তু পাকিস্তানের কোলে উঠে গেছে প্রায় বলতে গেলে। এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থা, আগামী দিনে কি হতে পারে, সেখানকার অস্থিরতা কতদূর যেতে পারে, সেখানকার মানুষজন কি এক্সপেক্ট করছেন এবং কি হতে পারে, এই নিয়ে কিন্তু আমরা প্রথমে রাখছি। অর্কদা, 1971 গণহত্যার পর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলছেন যে পাকিস্তানের কোলেই ইউনূস। প্রথম কথা, পাকিস্তান একটা রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যেভাবে মাখামাখি করছে, আগামী দিনে পাকিস্তান এই বাংলাদেশকেও আমরা দুর্বৃত্ত রাষ্ট্র বলে চিহ্নিত করবো কিনা আমাদের ভাবতে হবে। বেশ, 71 সালের 25শে মার্চ ঢাকার মাটিতে খান সেনা যে অত্যাচার চালিয়েছিল, একদিনে 25,000 মানুষ খুন হয়েছিলেন। তার মধ্যে বাঙালি সাহিত্যিক, প্রযুক্তিবিদ, চিকিৎসক, বুদ্ধিজীবী, লেখক, আইনজীবী সবাই। 71-এর 25শে মার্চ থেকে 71 সালের ডিসেম্বর পর্যন্ত, যেদিন বাংলাদেশ স্বাধীন হলো, পাক বাহিনীর হাতে 30 লক্ষ বাঙালি খুন হয়েছিল। 30 লক্ষ। তারপর বাংলাদেশের স্বাধীনতা 54 বছর কেটে গেছে, পাকিস্তানের অঙ্গহানি হয়েছে, বাংলাদেশের সৃষ্টি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত, পাকিস্তান মানতে পারেনি। 93,000 সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে। তো পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কের কোনোদিনই মধুর ছিল না 71-এর পরে। বাংলাদেশের মানুষের দাবি, পাকিস্তান এই গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করুন। একদম। অতীতে বঙ্গবন্ধুর আমন্ত্রণে ভুট্টো 74 সালে ঢাকা সফরে এসেছিলেন। তখন তিনি নাকি
আনঅফিসিয়ালি বঙ্গবন্ধুকে সরি বলেছেন। আর 2000 সালে জেনারেল পারভেজ মুশারফ সেটাও নাকি আনঅফিসিয়ালি সরি বলেছিলেন। বেশ। কিন্তু একটা রাষ্ট্র যে গণহত্যায় অভিযুক্ত সে কখনো আনঅফিসিয়ালি সরি বলে পাপস্খলন করতে পারে না, তার একটা নিয়ম আছে। প্রস্তাব নিয়ে সেটা বলতে হয় যে 71-এ বাংলাদেশের মাটিতে যে গণহত্যা পাকিস্তানের বাহিনী সংগঠিত করেছিল তার জন্য পাকিস্তান বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। ওকে, এটাকে একেবারে কোট আনকোট বলতে হবে। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী ইশাক দার ঢাকা সফর করেন, 2 দিন ছিলেন তিনি। তার মধ্যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন, ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জামাতের আমির ডক্টর শফিকুল আলমের সঙ্গেও দেখা করেন। যখন সাংবাদিকরা ঢাকার একটি 7 তারা হোটেলে ইশাক দারকে গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে কিনা এই প্রশ্ন করেন, তখন ইশাক দার বলেন তো এগুলো আগেই নিষ্পত্তি হয়ে গেছে, এখন তার নতুন করে ক্ষমা প্রার্থনার প্রশ্ন নেই। তার পাশে দাঁড়িয়ে মিমু করছিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ওকে, ঢাকাতে মানুষ প্রতিবাদ করেছে, বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেছেন, সাধারণ মানুষ করেছেন। কিন্তু জামাত, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল, তারা গিয়ে ইশাক দারের সঙ্গে বৈঠক করেছেন। জামাত কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, তারা এটাকে বলে ভারতের চক্রান্ত। কিন্তু আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা এখনো হৃদয়ে ধারণ করেন তারা তীব্র প্রতিবাদ করেছেন ইশাক দারের এই বক্তব্যে। বেশ। আসলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে আক্রান্ত করতে চায় বা ভারতে আক্রমণ করতে চায় দুষ্কৃতীরা, জঙ্গিরা। ওকে, তাই পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির কিছুদিন আগে বলেছেন যে এবার ভারতে হামলা হবে ভারতের পূর্ব প্রান্ত দিয়ে, মানে বাংলাদেশ দিয়ে। আচ্ছা, ওকে। মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়, যিনি সাম্প্রদায়িকতা বিরোধী, জঙ্গিবাদের বিরোধী কলাম লিখতেন, তাকে নৃশংসভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদূরে খুন করা হয়। তাকে যারা খুন করেছিল 2-1 জন জেলে ছিল, তাদের মুক্তি দিয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। একজন প্রবীণ সাংবাদিক, তার নাম বিভূতিভূষণ দে সরকার, 71 বছর বয়সী, তিনি বলতেন যে মুজিবার বাংলাদেশ সমর্থক, জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধের কোনো মিল নেই। তার দেহ হঠাৎ মেঘনা নদীর জলে ভেসে থাকতে দেখা গেছে। তাকেও পরিকল্পিতভাবে খুন করেছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এই প্রজন্মের রাজাকাররা। অর্থাৎ পাকিস্তান চাইছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে অস্থিরতা তৈরি করতে। সেই জন্য আইএসআইয়ের লোকজন বাংলাদেশ ঘুরছে। আমাদের উত্তরবঙ্গ, যেটা বাংলাদেশের রংপুর সংলগ্ন, সেখানে লালমনিহাটে একটা পরিত্যক্ত বিমান ঘাঁটি আছে। সেইখানে আনসার আল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন রহমানি, যাকে ইউনূস সরকার মুক্তি দিয়েছে, তার সঙ্গে আইএসআইয়ের বৈঠক হয়েছে। তিনি তো প্রকাশ্যে বলেছেন যে ভারতকে রক্তাক্ত করতে হবে, উত্তর পূর্বকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে হবে। বেশ। তা এটা বাংলাদেশের র্যাডিক্যাল ফোর্সের মেন্টালিটি। ওকে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের সিংহভাগ ভারত বিরোধী নয়। আবার এই র্যাডিক্যাল জামাত, এদের ভারত বিরোধী জিগির চাগিয়ে রাখতেই হয়। ভারত বিরোধিতাই এদের রাজনীতির মূল মন্ত্র। ওকে। বাংলাদেশের 20% মানুষ ভারত বিরোধী, 25% মানুষের ভারতের প্রতি অভিমান আছে, ভারতের আরো কিছু করার দরকার বাংলাদেশের জন্য, আর 55-56% মানুষ ভারতকে বন্ধু বলে মনে করে। বেশ। তো কিন্তু এখন যে ইউনূস ক্ষমতায় আছে, সেই তার সমর্থক হচ্ছে এই র্যাডিক্যালরা, এই জামাত, এই ইউনূসের পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এরাই মূল সম্পদ বলছেন। এরাই হচ্ছে ইউনূসের সম্পদ, এরাই ইউনূসের জনগণ, এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা পাকিস্তানের দালাল, এরা বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে মন থেকে মানে না। এদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের শরিয়া চালু করতে হবে এবং বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে না, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান হবে প্রয়োজনে। আচ্ছা আচ্ছা। বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মিশে যেতে হবে, কারণ দুটো রাষ্ট্রেরই ধর্ম, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম। রাইট।
আর যে জন্য পাকিস্তান জিন্না তৈরি করেছিলেন, যে দ্বিজাতি তত্ত্ব, যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না, হিন্দুদের অ্যাসপিরেশন মুসলমানদের অ্যাসপিরেশন থেকে আলাদা, হিন্দুদের জীবন ধারা মুসলমানদের থেকে আলাদা, ইত্যাদি ইত্যাদি। তো জামাতও এবং বাংলাদেশের র্যাডিক্যালরাও সেই মতে বিশ্বাসী, বেশ। তাই তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, সেই জন্য তারা পাকিস্তানের কোলে উঠছে। সেই জন্য ইশাকদার বলতে পারেন যে আমরা মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য ক্ষমা চাইব না, এবং তাতে বাংলাদেশের ইউনুসের অন্তর্বর্তী সরকারের কোনো হেলদোল নেই। বেশ দারুণভাবে ব্যাখ্যা করলাম। কথা আমি শেষ দিকে কেন্দ্রীয় এজেন্সি ইতিমধ্যে শাসক দল বলতে শুরু করেছে যে কেন্দ্রীয় এজেন্সি ঠিক ভোটের যত ভোট এগোবে সুপার অ্যাক্টিভ হবে প্রধানমন্ত্রী সফরের পর। খুব সংক্ষেপে প্রশ্ন হচ্ছে সেটা শাসক দল কেন, সাধারণ মানুষের মনেও তো প্রশ্ন আছে। বেশ। ইডি সিবিআই শীত ঘুমে থাকে, নির্বাচনের ঢাকে কাটি পড়লেই তাদের তৎপর, এবং শেষ হয় না, অ্যারেস্ট শেষ হয় না, আসল জায়গায় তারা যেতে পারে না বলে অভিযোগ আছে। এগুলো হচ্ছে অনেকেই বলেন লোক দেখানো, গ্যালারি শো। হ্যাঁ, গ্যালারি শো। কিন্তু এতে কি কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে? তারা প্রকৃত অপরাধীদের টিকি ছোঁয়ার ক্ষমতা নেই তাদের, এই ধারণাটা বাস্তবায়িত হচ্ছে, মান্যতা পাচ্ছে। কিন্তু এবারের বিষয়টা আলাদা, কারণ যেভাবে চাঁদুকে 12ই সেপ্টেম্বর আদালত আত্মসমর্পণ করতে বলেছে, সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই গেল, এই লোকটাকে কি নাম যেন এর, এই বড়োয়ার বিধায়ক, হ্যাঁ, যাকে ইডি আবার গ্রেপ্তার করলো। এখন তো কাগজে খবর বেরোচ্ছে জীবন কৃষ্ণ একটা বিরাট নেটওয়ার্ক চালাতো, এজেন্ট ছিল বলছে, এজেন্ট ছিল। এগুলোকে যদি আমি পজিটিভ স্পিরিটেই যদি দেখি, তাহলে আশা করতে পারি যে শেষ পর্যন্ত ইডি সিবিআই তাদের যা কাজ সেই কাজটা করবে পেশাদারি দক্ষতার সাথে। আর যদি সেটা না করে বা করতে না চায়, তাহলে তাদের ইন্টিগ্রিটি নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠবে। একদম। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আজ কিন্তু আমরা ভীষণ গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো এই পর্ব বলবেন এবং সবাইকে জানাবেন, এবং কি আপনারা জানতে চান সেটাও কিন্তু অন্যান্য পর্বের মতো কমেন্টে লিখবেন। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।